সবাইকে এই চ্যানেলে স্বাগত। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানি ভারতে চলে আসে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য। মেইনলি 6টা দেশের কোম্পানি ভারতে আসে: পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স আর সুইডেন। এর ভেতর ইংল্যান্ডের কোম্পানি ছাড়া বাকি সমস্ত কোম্পানি ধীরে ধীরে আবার ভারত ছেড়ে চলে যায়। এখন পর্তুগাল বা পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে আমরা এর আগের ভিডিওতে ডিসকাস করেছি। বাকি কোম্পানিদের নিয়ে অল্প কিছু বিষয় আছে, সেগুলি আজকের ভিডিওতে বলবো। আর এই টপিকটা থেকে এক্সামে কেমন কোশ্চেন হয় সেটাও এই ভিডিওর লাস্টে গিয়ে আমরা একবার ডিসকাস করে নেব। তো প্রথমেই আসে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে। ডাচ বা ওলন্দাজ বলতে বোঝায় নেদারল্যান্ডের কোম্পানি। পর্তুগাল থেকে 1500 খ্রিস্টাব্দে প্রথম ভারতে ব্যবসা বাণিজ্য করার জন্য আসে এবং তারপর থেকে পর্তুগালই পুরো ভারত জুড়ে একচেটিয়া ব্যবসা বাণিজ্য করছিল। বিশেষ করে বিদেশি ব্যবসা বাণিজ্য পর্তুগাল একাই করছিল। ফলে পর্তুগালের ওই একচেটিয়া ব্যবসাটাকে কমানোর জন্যই ডাচ বা নেদারল্যান্ড 1594 খ্রিস্টাব্দে গিয়ে একটি কোম্পানি খোলে এবং পরের বছর 1595 খ্রিস্টাব্দে ভারতে চলে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। তবে তাদের উদ্দেশ্য শুধুমাত্র ভারতে ব্যবসা বাণিজ্য করা ছিল না। পর্তুগালিরা ভারতের পাশাপাশি আরো একটা দেশে তাদের ব্যবসা জমি নেয়, সেটি হলো ইন্দোনেশিয়া। ফলে ওই ডাচ বা নেদারল্যান্ড তার কোম্পানি প্রতিষ্ঠা করে ভারতেও যেমন ট্রেডার পাঠায়, ঠিক একইভাবে ইন্দোনেশিয়াতেও তার ট্রেডার পাঠায়। ফলে এই ভারত আর ইন্দোনেশিয়াতে এসে তার ট্রেডার বা ব্যবসায়ীরা ওভারঅল মার্কেটটাকে বুঝতে থাকে। কিন্তু তখন এসে খুব একটা লাভ হয়নি, কারণ প্রথমে এসেই ওই পর্তুগালিদের সামনে টিকতে পারেনি। এই জন্যই 1602 খ্রিস্টাব্দে গিয়ে আবারও একটা কোম্পানির প্রতিষ্ঠা হয়। ঠিকঠাক ভাবে পলিসি সেট করে নেদারল্যান্ড 1602 খ্রিস্টাব্দে নতুন আরেকটা কোম্পানি খোলে, ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যাকে শর্টে বলা হয় ভিওসি। এবং এই কোম্পানি ভারতে আসে ব্যবসা বাণিজ্য করার জন্য। আর নেদারল্যান্ডের এই কোম্পানিকে বিভিন্ন ক্ষমতা দেওয়া হয়, যেমন তাদেরকে বলা হয় যে তারা ভারতে গিয়ে ব্যবসা বাণিজ্য করার সময় যদি প্রয়োজন হয় যুদ্ধ করতে পারে, সেখানে শান্তি স্থাপন করতে পারে, ভারতের বিভিন্ন এরিয়া বা অন্যান্য কোনো কোম্পানির সাথে ট্রিটি বা সন্ধি সাইন করতে পারে, ভারতের এরিয়াতে বা অন্য কোনো এরিয়াতে কেল্লা তৈরি করতে পারে বা ফর্টিফিকেশন করতে পারে। আর সর্বোপরি যে দেশে যাচ্ছে বা অন্য কোনো দেশের যদি জায়গা দখল করতে চায় সেটাও করতে পারে। তো এই সমস্ত ক্ষমতা নিয়ে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা শর্টে বলা যায় ভিওসি এসে ভারতে টুকটাক ব্যবসা বাণিজ্য করতে থাকে। এবার ব্যবসা বাণিজ্য করার জন্য ফ্যাক্টরি খোলা দরকার। প্রথম ফ্যাক্টরি খোলে 1605 খ্রিস্টাব্দে মছলিপত্তনমে। বর্তমানে অন্ধ্রপ্রদেশে একটা জায়গা আছে মছলিপত্তনম, এই যে এইটা হলো মছলিপত্তনম। এইখানে ডাচ কোম্পানি তার ফার্স্ট ফ্যাক্টরি খোলে 1605 খ্রিস্টাব্দে। এবার ব্যবসা বাণিজ্য আরো উন্নত করার জন্য ধীরে ধীরে আরো তাদের ট্রেডিং আউটপোস্ট বা ফ্যাক্টরি খুলতে থাকে, যেমন পুলিকট, সুরাট, এমনকি বাংলাতেও তাদের ফ্যাক্টরি খোলে চুচুড়াতে। আমি জায়গাগুলো একটু বলি। এই যে এইখানে চেন্নাইয়ের পাশে হলো পুলিকট, এটা হলো পুলিকট, এখানে সুরাট, আর এইখানে হলো চুচুড়া। এই সমস্ত বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি খোলে। প্রথমে মছলিপত্তনম, তারপর পুলিকট, সুরাট আর চুচুড়া। মছলিপত্তনমে 1605, তারপর পুলিকট আর সুরাটটা না জানলেও চলে 1609 আর 1616, আর এইটা হলো 1653 খ্রিস্টাব্দে। চুচুড়াতে ফ্যাক্টরি খোলে 1653 খ্রিস্টাব্দে। তো যাই হোক, ডাচ কোম্পানি পুরো পরিকল্পনা করে ভারতের মার্কেটে নামে এবং তাদের ব্যবসা বাণিজ্য এতটাই বেড়ে যায় যে পর্তুগালিদের যে বিভিন্ন ট্রেডিং আউটপোস্ট বা ফ্যাক্টরি রয়েছে সেইগুলোকে ডাচ কোম্পানি দখল করে নেয় এবং ধীরে ধীরে এই পশ্চিম উপকূলে পর্তুগালের যে সমস্ত ফ্যাক্টরি রয়েছে সেই সমস্ত ফ্যাক্টরি দখল করার কন্ডিশনে চলে আসে। তবে সেই সময় ইউরোপে একটা ট্রিটি হয়, ট্রিটি অফ হগ। নেদারল্যান্ডের রাজধানী হগ শহরে পর্তুগাল আর নেদারল্যান্ড এই দুটো দেশের ভেতর একটা সন্ধি হয়। আর এই সন্ধিতে বলা হয় যে নেদারল্যান্ড পর্তুগালের কোনো এরিয়া অ্যাকোয়ার করবে না, মানে দখল করবে না। সেই হিসাবে এই যে গোয়া পর্তুগালের আন্ডারে ছিল সেটা বেঁচে যায়। তবে গোয়ার পাশাপাশি আরো কিছু জায়গা পর্তুগালিদের দখলে ছিল, সেই জায়গাগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে নেয়। এবার ওই যে বললাম যে ডাচ কোম্পানি ভারতে এসে তাদের ব্যবসা বাণিজ্য ভালোই জমিয়ে ফেলে। এই জমাতে জমাতে 1669-70 এই সময় গিয়ে দেখা যায় যে বিশ্বের সব থেকে ধনী কোম্পানি হয়ে ওঠে এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু এই খ্যাতি অল্প কিছুদিনও ছিল না।
দু বছরের ভেতর 1670 থেকে 72 এই সময়টাতে ইউরোপে ব্রিটেনের সাথে নেদারল্যান্ডের একটা যুদ্ধ হয়, অ্যাংলো ডাচ ওয়ার। এই যুদ্ধে ইংল্যান্ডের সাথে ছিল ফ্রান্স, এই জন্য নেদারল্যান্ড দুর্বল হয়ে যায় এবং ভারতে এই ডাচ কোম্পানিরও পতন শুরু হতে থাকে এবং ভারতে তাদের ভ্যালু ধীরে ধীরে কমে যায়। তবে তাদের ভ্যালু ধরে রাখার জন্য 1710 খ্রিস্টাব্দ নাগাদ কেরালার যে জ্যামোরিন আছে তার কাছ থেকে মশলা ব্যবসার একচেটিয়া অধিকার নিয়ে নেয়। কেরালাতে একটা জায়গা আছে কালিকট, এই যে এইটা হলো কালিকট। এই কালিকট পর্তুগালিদের আন্ডারে ছিল, কিন্তু ডাচ কোম্পানি এসে এই কালিকটকে নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে এই কালিকট থেকে ব্যবসা বাণিজ্য করার অধিকার রয়েছে বর্তমানে ডাচ কোম্পানির। এবার ডাচ কোম্পানির অবস্থা যেহেতু ভারতে খুবই নড়বড়ে হয়ে গেছে, ওই জন্য এই জায়গাটা অন্তত শক্তিশালী করার জন্য এই কেরালার যে জ্যামোরিন তার সাথে কথাবার্তা বলে এই কালিকট থেকে মশলা বা স্পাইসের যে ট্রেডিং, সেই ট্রেডিং এ একচেটিয়া অধিকার নিয়ে নেয় এই ডাচ কোম্পানি। বলেন যে স্পাইস ট্রেডিং এর ক্ষেত্রে এই কালিকট থেকে শুধুমাত্র আমাদের এই মনোপলি থাকবে। কিন্তু তারপর 1715 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই কেরালার জ্যামোরিনের সাথে কথাবার্তা বলে, তার সাথে কথাবার্তা বলে তাকে বিভিন্ন বুঝিয়ে সুঝিয়ে ডাচ কোম্পানির ওই যে একচেটিয়া ব্যবসা, সেই ব্যবসাটাকে নষ্ট করে দেওয়া হয়। জ্যামোরিন তখন অর্ডার দেয় যে এই কালিকট থেকে সমস্ত কোম্পানি ব্যবসা বাণিজ্য করতে পারবে, আর এর ফলে ডাচ কোম্পানি ভারতে আরো বেশি দুর্বল হয়ে যায় এবং 1721 খ্রিস্টাব্দে গিয়ে ডিসিশন নেয় যে ভারত থেকে তাদের ট্রেডিং একেবারেই কমিয়ে দেবে এবং তাদের কোম্পানি মেইনলি ইন্দোনেশিয়াতে শিফট করে নেবে। আর এইভাবে তাদের কোম্পানি শিফট করতে থাকে, করতে করতে শুধুমাত্র এই চুচুড়াতে তাদের ফ্যাক্টরি বাকি ছিল, সেটাও 1559 খ্রিস্টাব্দে বিদারার যুদ্ধের পর সমাপ্ত হয়ে যায়। এরপরে আছে ডেনমার্কের কোম্পানি বা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি এসে ভারতে ওই পর্তুগাল বা ডাচ এদের মতন খুব একটা সুবিধা করতে পারেনি। প্রথমবার এই কোম্পানি প্রতিষ্ঠা হয় 1616 খ্রিস্টাব্দে এবং তখনই ভারতে আসে। ভারতে এসে ব্যবসায় খুব একটা সুবিধা করতে না পেরে 1650 খ্রিস্টাব্দে আবার ব্যাক করে চলে যায়। তখন তাদের ফ্যাক্টরি খুলেছিল ত্রিবাঙ্কুরে। এই যে এইখানে হলো ত্রিবাঙ্কুর বা ত্রাবানকোর। এই ত্রিবাঙ্কুর বা ত্রাবানকোরে ডেনমার্ক ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে 1620 খ্রিস্টাব্দে। আর ওই যে বললাম যে 1650 খ্রিস্টাব্দে এই কোম্পানি চলে যায়, আবার 1670 খ্রিস্টাব্দে ব্যাক করে। তবে তখন এই কোম্পানির নাম হয় এশিয়াটিক কোম্পানি। 1670 খ্রিস্টাব্দে ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এশিয়াটিক কোম্পানির নাম নিয়ে ভারতে আসে এবং তখন তাদের ফ্যাক্টরি খোলে শ্রীরামপুরে। বাংলার ভেতর এই চুচুড়ার দক্ষিণেই আছে শ্রীরামপুর। এই শ্রীরামপুরে ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা এশিয়াটিক কোম্পানি 1676 খ্রিস্টাব্দে তাদের ফ্যাক্টরি খোলে। আর এর পরেও এই কোম্পানি খুব একটা সুবিধা করতে না পারায় 1729 খ্রিস্টাব্দে ফাইনালি এই ভারত ছেড়ে চলে যায় এবং যেটুকু যা পড়েছিল সেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই কোম্পানির সমস্ত জায়গা কিনে নেয়। এবারে আসি ফ্রান্সের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে। এর আগে যে কোম্পানিগুলোর কথা বললাম এগুলি সবই প্রাইভেট কোম্পানি, মানে ব্যক্তিগত মালিকানায়। কিন্তু এই ফ্রান্স কোম্পানি ছিল সরকারি কোম্পানি, মানে ফ্রান্সের সরকার এই কোম্পানি তৈরি করে ভারতে ব্যবসা বাণিজ্য করতে পাঠায়। কবে তৈরি হয়? 1664 খ্রিস্টাব্দে। আর তখনই ভারতে চলে আসে। আর ওই যে বললাম যে ব্যবসা বাণিজ্য করার জন্য ফ্যাক্টরি দরকার, তো ফার্স্ট ফ্যাক্টরি খোলে এই সুরাটে। 1664 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে এবং 4 বছর পর 1668 খ্রিস্টাব্দে সুরাটে তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে। আর এর পরের বছর 1669 খ্রিস্টাব্দে মছলিপত্তনমে তাদের ফ্যাক্টরি খোলে। এবার আমরা যদি একটু দেখি যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল 1600 খ্রিস্টাব্দে, আর তার 64 বছর পরে গিয়ে 1664 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসছে। এখন ফ্রান্স ভারতে আসার আগে ব্রিটিশদের ব্যবসার বিভিন্ন পলিসি পর্যবেক্ষণ করে, ফলে তাদের সাথে টক্কর দেওয়ার জন্যই মেইনলি ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আসে এবং এসে খুবই শক্তিশালী হয়ে ওঠে। আর এতটাই শক্তিশালী হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যদি থামানোর কেউ থাকতো সেটা শুধুমাত্র ফ্রান্স কোম্পানি পারত। এখন এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ভিত আরো শক্তপোক্ত করার জন্য 1673 খ্রিস্টাব্দে যে পন্ডিচেরি, এই পন্ডিচেরি শহরটা স্থাপন করে এবং সেটাকেই তাদের সেন্ট্রাল বেস বলে ঘোষণা করে। মানে এই পন্ডিচেরি থেকেই ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরো ভারতের সমস্ত নিয়ন্ত্রণ রাখত। 1673 খ্রিস্টাব্দে বাংলার এরিয়াতে তাদের বেস বাড়ানোর জন্য চন্দননগর নিয়ে নেয়। 1673 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ছিল ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের সাথে কথাবার্তা বলে তার কাছ থেকে এই চন্দননগর একটা ফ্যাক্টরি খোলার পারমিশন নিয়ে নেয় এবং সেখানেই কলোনি বসিয়ে নেয়। আর এরপর থেকে ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে। এইভাবে চলতে চলতে দক্ষিণ ভারতের এই কর্ণাটিক এরিয়াতে শুরু হয়ে যায়
ব্রিটিশ আর ফ্রান্সের ভেতর অঙ্গো কার্নাটিক যুদ্ধ। যদিও এই যুদ্ধটা চালু হয়েছিল কোথায়? ইউরোপে। এবার ইউরোপে ওই যুদ্ধের ফলস্বরূপ ভারতেও ব্রিটিশ আর ফ্রান্সের ভেতর যুদ্ধ চালু হয়েছিল। এবার এই যুদ্ধে ইউরোপে ফ্রান্স কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকারি কোম্পানি হওয়ায় ভারতে এই ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির খুব একটা সুবিধা হয়নি বা লাভ হয়নি। ওই জন্য তখন থেকে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্বল হয়ে যায় এবং ফাইনালি 1760 খ্রিস্টাব্দে যে বন্দিবাসের যুদ্ধ হয়, সেই বন্দিবাসের যুদ্ধের পর ভারত থেকে ফ্রান্স বলা যায় যে পুরোপুরি সমাপ্ত হয়ে যায়। আর এরপর ফ্রান্স ভারত থেকে দক্ষিণ পূর্ব দিকে যে দেশগুলি আছে মানে থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এই সমস্ত এরিয়ায় চলে যায়। ফলে ওই সমস্ত এরিয়া দখল করে আর ওই এরিয়াগুলোকেই বলা হয় ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিজ। এবার এই ফ্রান্স সম্পর্কে আর দুটো কথা আছে। আমরা যেমন জানি যে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা বা কলকাতা শহরটি স্থাপন করেছিলেন জব চার্নক, সেই রকম ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এই পন্ডিচেরি শহরের স্থাপনা করে। তো পন্ডিচেরি শহরের স্থাপনা করেছিলেন ফ্রান্সিস মার্টিন। এটা কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে নেয় যে পন্ডিচেরি শহরের স্থাপনা কে করেছিলেন। তো পন্ডিচেরি শহর স্থাপনা করেছিলেন ফ্রান্সিস মার্টিন। এরপরে আসি সুইডেনের কোম্পানি বা সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানি ভারতে সব থেকে পরে আসে 1731 খ্রিস্টাব্দে। 1731 খ্রিস্টাব্দে ভারতবর্ষে এসে দেখে যে ভারতে বিভিন্ন কোম্পানি রয়েছে, সেখানে নিজেদের আধিপত্য বিস্তার করাটা খুব কঠিন। এই জন্য অল্প কিছু বছর ব্যবসা বাণিজ্য করে এখান থেকে চলে যায়, আর একটু একটু যা ছিল সেটুকুকে ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিনে নেয়। এবং ফাইনালি 1813 খ্রিস্টাব্দে গিয়ে দেখা যায় যে ভারতে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর কোনো অস্তিত্ব নেই। তো এই হলো বিভিন্ন কোম্পানি। বাকি থাকলো কি? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু ভারতে পুরোপুরি থেকে যায়, এই জন্য এটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে কি নিল, কিভাবে কি করলো, কিভাবে ভারতে তাদের আধিপত্য জমালো এবং ভিতরের যা খুঁটিনাটি বিষয় আছে সেই সমস্ত কিছু অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এবার এই যে গল্প বললাম, এই গল্পের ভেতর মেইন যে জিনিসপত্রগুলো এক্সামে জিজ্ঞেস করে সেগুলো হলো যে কোন কোম্পানি কখন ভারতে আসে, সিকোয়েন্স ওয়াইজ কোন কোন কোম্পানি পরপর ভারতে আসে, আর তাদের ফার্স্ট ফ্যাক্টরি কোথায় ছিল বা কবে সেই ফ্যাক্টরি স্থাপন হয়। তো তার জন্য আমরা এখানে একটা টেবিল করেছি, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর আমি বলে দিচ্ছি। সময়ের ভিত্তিতে পরপর যে কোম্পানিগুলো ভারতে আসে সেটা হলো পর্তুগাল, তারপর ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স আর সুইডেন। কোম্পানি ভারতে আসে এই কথাটার অর্থ হলো যে ওই দেশ থেকে ট্রেডার বা ব্যবসায়ী এসে প্রথম কবে ভারত থেকে ব্যবসা বাণিজ্য শুরু হয় সেইটার অর্ডার। কি বললাম? পর্তুগাল, তারপর ডাচ, ইংল্যান্ড, পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, ফ্রান্স, সুইডেন। এবার এরা কবে কবে আসে? পর্তুগাল থেকে প্রথম ব্যবসায়ী আসে ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে। পর্তুগাল আসে 1498-তে। তারপর প্রায় 100 বছর পরে গিয়ে আসে ডাচ 1594-তে। আর তারপর থেকে পরপর সমস্ত কোম্পানি চলে আসে। ইংল্যান্ড আসে 1600 খ্রিস্টাব্দে, ডাচ আসে 1594, ইংল্যান্ড 1600। তারপর ডেনমার্ক আসে 1616, ডেনমার্ক 1616। তারপরে ফ্রান্স আসে 1664 আর সুইডেন 1731। তাহলে সালগুলো কি কি? 1498, 1594, 1600, 1498, 1594 আর 1600। তারপর 1616, 1664, 1731, 1616, 1664, 1731। এবার দেখি যে এই কোম্পানিগুলো কোথায় কোথায় তাদের ফ্যাক্টরি স্থাপন করে। আমি প্রথমে জায়গাগুলো মার্ক করি। এইটা হলো কালিকট, এটা কালিকট। এইখানে হলো ত্রিবাঙ্কুর বা ত্রাবানকোর, এখানে হলো সুরাট, আর এইখানে হলো মছলিপত্তনম। কালিকট, ত্রাবানকোর, সুরাট আর মছলিপত্তনম। পর্তুগাল যখন আসে, এসে প্রথমে আসে কালিকটে, ফলে কালিকটে তাদের ফার্স্ট ফ্যাক্টরি হয়। পর্তুগালের ফার্স্ট ফ্যাক্টরি কালিকট। তারপর আসে ডাচ, ডাচ আসে এই এরিয়াতে, তো এই এরিয়াতে হচ্ছে মছলিপত্তনম, ডাচ, মছলিপত্তনম। তারপর আসে ইংল্যান্ড, ইংল্যান্ড এসে আসে সুরাটে, ইংল্যান্ড, সুরাট, সুরাট। আর এই সুরাটে আরো একটা কোম্পানি তাদের ফ্যাক্টরি খোলে, সেটা হলো ফ্রান্স। ইংল্যান্ড আর ফ্রান্স সুরাটে, ইংল্যান্ড আর ফ্রান্স সুরাট। আর বাকি রইল কি? ত্রাবানকোর। ত্রাবানকোরে আসে হচ্ছে ডেনমার্ক। আর সুইডেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে তাদের তেমন খুব একটা ফ্যাক্টরি খোলেনি, এসে ওই ব্যবসা বাণিজ্য করতো, চলে যেত, এইভাবেই চলে যায়। তো 5টা কোম্পানি তাদের ফ্যাক্টরি খোলে, পর্তুগাল, ডাচ, ইংল্যান্ড, ডেনমার্ক, ফ্রান্স। পর্তুগাল কোথায়? কালিকট। কত খ্রিস্টাব্দে? 1500 খ্রিস্টাব্দে। পরের বছর 1501 খ্রিস্টাব্দে কোচিতে তাদের আরেকটা ফ্যাক্টরি খোলে, সেকেন্ড ফ্যাক্টরি খোলে কোচিতে। এইখানে হলো কোচি। 1500 খ্রিস্টাব্দে কালিকট, 1501 খ্রিস্টাব্দে কোচি। এটা হলো পর্তুগাল। এরপর আসে ডাচ। ডাচ কোথায় বললাম? মছলিপত্তনম। ডাচ তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে মছলিপত্তনম 1605 খ্রিস্টাব্দে। 1602-তে কোম্পানির প্রতিষ্ঠা হয়, ভারতে আসে। তারপর 1605 খ্রিস্টাব্দে
মছলিপত্তনমে তাদের ফ্যাক্টরি খোলে। তবে এরপর সুরাটেও একটা ফ্যাক্টরি খুলেছিল। ফার্স্ট ফ্যাক্টরি 1605 খ্রিস্টাব্দে মছলিপত্তনম, তারপর পুলিকটে খুলেছিল 1609 খ্রিস্টাব্দে। এই যে এইখানে হলো পুলিকট, এইখানে হলো পুলিকট, এখানে 1609 খ্রিস্টাব্দে, তারপর 1616 খ্রিস্টাব্দে সুরাটে, 1616তে সুরাটে, তারপর আরো বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি খোলে এবং 1653তে গিয়ে চুচুড়াতে ফ্যাক্টরি খোলে। ডাচ কোম্পানি চুচুড়াতে ফ্যাক্টরি খোলে 1653 খ্রিস্টাব্দে। এই যে এইখানে হলো চুচুড়া, তাহলে ডাচ হয়ে গেল। এরপরে আসি ইংল্যান্ড। ইংল্যান্ড এসে প্রথমে ফ্যাক্টরি খোলে কোথায় বললাম? সুরাট। ইংল্যান্ড আর ফ্রান্স প্রথমে এসে ফ্যাক্টরি খোলে সুরাটে। ইংল্যান্ড বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে ফ্যাক্টরি খোলার পর ভারতের বিভিন্ন জায়গাতে ফ্যাক্টরি খুলেছিল, সেগুলো আমাদের দরকার নেই। তবে বাংলাতে যখন ফ্যাক্টরি খুলেছিল সেটা আমাদের একটু জানতে হয়। বাংলার হুগলিতে 1651 খ্রিস্টাব্দে তাদের ফ্যাক্টরি খোলে। এইখানেই হলো হুগলি, বাংলার হুগলিতে 1651 খ্রিস্টাব্দে তাদের ফ্যাক্টরি খোলে। আর সুরাটে কবে খোলে? 1612-13 খ্রিস্টাব্দে। সুরাটে খোলে প্রথম 1612-13 খ্রিস্টাব্দে, আর হুগলিতে খোলে 1651 খ্রিস্টাব্দে। তাহলে ইংল্যান্ড বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি হলো। এরপরে আসে ডেনমার্ক। ডেনমার্ক কোথায়? এই ত্রিবাঙ্কুর বা ত্রাবানকোর। কবে? 1620 খ্রিস্টাব্দে। ডেনমার্ক 1620 খ্রিস্টাব্দে প্রথম এই ত্রাবাঙ্কুরে তাদের ফ্যাক্টরি খোলে। তবে সেটা খুব বেশি দিন চলেনি, পরে গিয়ে আবার ফ্যাক্টরি খোলে। সেটা কোথায় হয়? সেটা হচ্ছে শ্রীরামপুরে 1676 খ্রিস্টাব্দে। ডেনমার্কের সেকেন্ড ফ্যাক্টরি শ্রীরামপুরে 1676 খ্রিস্টাব্দে। আর বাকি রইল কি? ফ্রান্স। ফ্রান্সও তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে কোথায়? সুরাটে। কবে? 1668। ফ্রান্স ভারতে আসে 1664, 1668তে ফার্স্ট ফ্যাক্টরি খোলে কোথায়? সুরাটে। আর সেকেন্ড ফ্যাক্টরি খোলে মছলিপত্তনমে পরের বছর 1669 খ্রিস্টাব্দে। 1668তে সুরাট আর 1669-এ মছলিপত্তনম। এবার এই যে এই কোম্পানিগুলো ফার্স্ট ফ্যাক্টরি খুললো কোথায় সেটা তো দেখলাম। এর পাশাপাশি ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসে অন্য যে দুটো তিনটে কারখানা বা মিল খুলেছিল সেইটা একটুখানি বলি। ভারত সুতি বস্ত্রের জন্য খুব বিখ্যাত ছিল, ফলে ওই সুতি বস্ত্র ভালোভাবে তৈরি করার জন্যই প্রথম কটন টেক্সটাইল মিল খুলেছিল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংল্যান্ড। 1818 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কটন টেক্সটাইল মিল চালু হয়। কোথায়? কলকাতার ভেতরে একটা জায়গা আছে ঘুষুরি, কলকাতার ঘুষুরিতে কটন টেক্সটাইল মিল চালু হয় 1818 খ্রিস্টাব্দে। ঘুষুরিতে একটা কেল্লা ছিল গ্লস্টার, ফোর্ট গ্লস্টার। এই ফোর্ট গ্লস্টারেই প্রথমবার কটন টেক্সটাইল মিল চালু হয়। তবে এটা খুব একটা প্রোডাকশন করতে পারেনি, কমার্শিয়ালি প্রোডাকশন করতে গিয়ে ফেল হয়। এই জন্যই পরবর্তীতে 1832 খ্রিস্টাব্দে বোম্বেতে সেকেন্ড কটন টেক্সটাইল মিল চালু হয়। ইংল্যান্ডে তৈরি করা সেকেন্ড কটন টেক্সটাইল মিল বা ভারতের সেকেন্ড কটন টেক্সটাইল মিল কোথায় চালু হয়? বোম্বেতে। কবে? 1832 খ্রিস্টাব্দে। আর এই পয়েন্টটা নিয়ে এক্সামে বিভিন্ন সময়ে কোশ্চেন আসে। তাহলে কি বললাম? 1832 খ্রিস্টাব্দে বোম্বেতে ভারতের সেকেন্ড কটন টেক্সটাইল মিল চালু হয়। আর সেই কোম্পানির নাম হলো বোম্বে স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি। বোম্বে স্পিনিং অ্যান্ড ওয়েভিং কোম্পানি, এই কোম্পানিটা বোম্বেতে ভারতের সেকেন্ড কটন টেক্সটাইল মিল চালু করে। কবে? 1854 খ্রিস্টাব্দে। আর ভারতে প্রথম পেপার মিল চালু হয় 1832 খ্রিস্টাব্দে। শ্রীরামপুরে ভারতের প্রথম পেপার মিল চালু হয় 1832 খ্রিস্টাব্দে। এবার এই জায়গা থেকে কেমন প্রশ্ন হয় তার দু একটা কোশ্চেন আমি একটু বলি। 2023 সালে WBCS প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে ভারতের প্রথম কটন টেক্সটাইল মিল কোথায় চালু হয়? তো সেটা চালু হয় ওই যে বললাম কলকাতার ঘুষুরিতে। এই প্রশ্নটাই 2023 সালে আবারও রিপিট করে যে ভারতের প্রথম কটন টেক্সটাইল মিল কবে চালু হয়? তো সেটা হলো 1818 খ্রিস্টাব্দে। ফার্স্ট কটন টেক্সটাইল মিল 1818, সেকেন্ড টেক্সটাইল মিল কোথায়? বোম্বেতে। কবে? 1854-তে। 2023 সালের প্রিলিমিনারিতে আরো একটা প্রশ্ন এসেছিল যে ভারতের প্রথম পেপার মিল কোথায় চালু হয়? তো পেপার মিল চালু হয় শ্রীরামপুরে। কবে? 1832 খ্রিস্টাব্দে। 2020 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল ইংলিশ মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম তাদের ফ্যাক্টরি কোথায় স্থাপন করে? তো ব্রিটিশ প্রথম ফ্যাক্টরি স্থাপন করে কোথায়? সুরাটে। ব্রিটিশ আর ফ্রান্স দুজনেই কোথায়? সুরাটে। 2019 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে কার পারমিশন নিয়ে ইংরেজরা তাদের ফার্স্ট ফ্যাক্টরি খোলে? সুরাটে। এবার এইটা আমরা যদি একটু দেখি যে সুরাটে প্রথম ফ্যাক্টরি খোলা হয় কবে? 1612-13 খ্রিস্টাব্দে। তো 1612-13 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে রয়েছিলেন জাহাঙ্গীর, ফলে জাহাঙ্গীরের কাছ থেকে পারমিশন নিয়েই ইংলিশ কোম্পানি ওই সুরাটে তাদের ফ্যাক্টরি খুলেছিলেন। 2019 সালের WBCS প্রিলিমিনারিতে প্রশ্ন ছিল যে ভাস্কো ডা গামা কবে ভারতে এসেছিলেন? তো ভাস্কো ডা গামা ভারতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। তিনি রওনা দিয়েছিলেন কবে? আগের বছর 1497। 2018 সালের প্রিলিমিনারিতে প্রশ্ন এসেছিল যে ফ্রেঞ্চ, ডাচ,
পর্তুগিজ আর ইংলিশ এদের ভেতর কে ভারতে প্রথম ট্রেডিং এর জন্য আসে? তো এর ভেতর ট্রেডিং বা ব্যবসা বাণিজ্যের জন্য প্রথম আসে পর্তুগিজরা। প্রথম কবে আসে? 1498 খ্রিস্টাব্দে। কে আসে? ভাস্কো ডা গামা। তো এই হলো এই ইউরোপীয় কোম্পানিদের আগমন নিয়ে ওভারঅল কিছু বিষয়। তোমরা চাইলে এর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে এর পরের ভিডিওতে গিয়ে আমরা আলোচনা করব।